আপনারা একদম ঠিক কাজ করেছেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করে। এই ধরনের চাপ তৈরি করে আপনারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করলেন, আর এরপর থেকে তার উপর চাপ সৃষ্টি করতে শুরু করলেন। তাই তো প্রশ্নপত্র ফাঁসের তথ্য পাওয়ার পরের দিনই 8ই মে মামলাটি কেন্দ্রীয় সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া হলো। এরপর এলো সবচেয়ে বড় সিদ্ধান্ত। 12ই মে সরকার পুরো নিট পরীক্ষাটি বাতিল করে দেয় এবং শিক্ষা মন্ত্রণালয় নিজেই লিখিতভাবে সিবিআইকে অভিযোগ পাঠায়। এরপর এই মামলায় দেশের সবচেয়ে বড় তদন্ত সংস্থা সিবিআই মাঠে নামে। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। 15ই মে শিক্ষামন্ত্রী সামনে আসেন এবং তিনি নিজেই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। আপনারা এত চাপ সৃষ্টি করেছিলেন যে 21শে জুন পুনরায় নিট পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা করা হয় এবং এটাও বলা হয় যে পরবর্তী সাইকেল থেকে নিট পরীক্ষা সিবিটি মোডে হবে, যাতে আবার কোনো অনিয়ম না হয়। এখন আপনাদের আন্দোলনের চাপ এবং পদত্যাগের দাবির প্রভাব দেখুন। 21শে জুন পুনরায় নিট পরীক্ষা হলো। তখন একটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও আসেনি। সবাই শান্তিতে স্বস্তিতে পরীক্ষা দিয়েছে। মজার বিষয় হলো 16ই জুলাই পুনরায় নিটের ফলাফলও ঘোষণা করা হয়েছে, আর এখন শিক্ষার্থীরা তাদের কাউন্সেলিং এর অপেক্ষা করছে। আর এদিকে সিবিআই তাদের তদন্তে 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে যারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, ধর্মেন্দ্র প্রধান যখন সামনে এসে ক্ষমা চেয়ে নিয়েছেন, সিবিআই নিজের কাজ ঠিকঠাক করে 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন, আর প্রধানজি আবারও নিট পরীক্ষার আয়োজন করিয়েছেন এবং প্রশ্নপত্র ফাঁস করার কোনো রিপোর্ট আসেনি, তাহলে এই উপদ্রব কেন? আমরা আসলে কি চাই? সবকিছুই তো আমাদের ইচ্ছা মতোই হয়ে গেছে। এই প্রশ্ন আমি করছি না, এটা সেই প্রতিটা মা বাবার প্রশ্ন যার সন্তান পুনরায় নিট পরীক্ষা সফলভাবে দিয়েছে। দেখুন, ভুল যে কোনো সিস্টেম থেকেই হতে পারে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো সিস্টেম কি নিজের ভুল লুকিয়ে রাখে নাকি ভুল স্বীকার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়? যদি সরকার নিজের ভুল স্বীকার করে এবং এসব বিষয়েও নিজের ত্রুটিগুলো ঠিক করার চেষ্টা করে, তাহলে হয়তো আমাদেরও একবার বসে ভাবতে হবে যে আমরা এসব কেন করছি আর এতে আমাদের কি লাভ। আমি আপনাদের যা বলতে চাইছি সেটা কি আপনারা বুঝতে পারছেন? এবার বিস্তারিতভাবে পুরো ঘটনার সত্য প্রবাহ নিয়ে আলোচনা করি। 2024 সালের মে মাসে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর দেশজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। বিহারের পাটনায় প্রথমে স্থানীয় পুলিশ 13 জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে কয়েকজন পরীক্ষার্থীও ছিল। অভিযোগ উঠেছিল যে 30 থেকে 50 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাওয়া গিয়েছিল। ঘটনার পরপরই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর হাতে মামলা তুলে দেওয়া হয়। সিবিআই তদন্তে উঠে আসে যে হাজারিবাগে ওয়েসিস স্কুল থেকে সকালে প্রশ্নপত্রের ট্রাঙ্ক খুলে প্রশ্নপত্র লিক হয়েছে। সেখান থেকে আধপোড়া প্রশ্নপত্রের টুকরো উদ্ধার হয়, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়ায়। সিবিআই এখন পর্যন্ত 36 জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং একাধিক চার্জশিট দাখিল করেছে। তদন্তে 155 জন শিক্ষার্থীর সরাসরি লাভবান হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও তাদের মধ্যে খুব কম জনই উচ্চ নম্বর পেয়েছে। সুপ্রিম কোর্ট এই মামলায় শুনানি করে স্বীকার করেছে যে প্রশ্নপত্র ফাঁস এই ঘটনাটি ঘটেছে। তা পুরো পরীক্ষা বাতিলের জন্য যথেষ্ট প্রমাণ নয়। ফলে প্রথম পরীক্ষায় ফলাফল নিয়ে বিতর্ক থাকলেও পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজে সামনে এসে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং স্বীকার করেন যে কিছু ল্যাপস ঘটেছে। তিনি আশ্বাস দেন যে পরবর্তী পরীক্ষায় কোনো অনিয়ম হবে না। 21 জুনের পুনরায় পরীক্ষায় লক্ষ লক্ষ শিক্ষার্থী অংশ নেয় এবং আর কোনো ফাঁসের অভিযোগ ওঠেনি। ফলাফলও সময় মতো ঘোষণা করা হয়েছে। কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হয়েছে যাতে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে এগোতে পারে। এই ঘটনার পর সিবিটি মোডে পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যা আরো সুরক্ষিত। এনটিএ এর প্রক্রিয়ায় সংস্কার আনা হচ্ছে। প্রশ্নপত্রের নিরাপত্তা, সেন্টার মনিটরিং এবং ডিজিটাল লকিং সিস্টেম জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টও এনটিএ কে আরো দায়িত্বশীলভাবে নির্দেশ দিয়েছে। এছাড়াও পেপার লিকের সাথে জড়িত মাফিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। এই আন্দোলনের ফলে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর দাবি আরো জোরালো হয়েছে। অনেক শিক্ষার্থী প্রতিবাদ করলেও অনেকে পড়াশোনায় মনোযোগ দিয়ে ভালো ফলাফল করেছে। উদাহরণস্বরূপ হরিয়ানার পানসল বানসালের মতো টপাররা পুনরায় পরীক্ষায় ভালো করেছে। এটি বোঝা যায় যে সঠিক চাপ এবং সরকার সাড়া দিলে সিস্টেমকে সংশোধন করা কোনো ব্যাপারই না। তবে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে। এনটিএ এর কাঠামোগত সংস্থা কতটা কার্যকর হবে? ভবিষ্যতে আরো কঠোর আইন ও ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে, কারণ এমন ঘটনায় অনেকের কেরিয়ার প্রভাবিত হয়েছে। সবশেষে বলবো, আন্দোলন করা ঠিক, কিন্তু গঠনমূলক আন্দোলন হওয়া উচিত যাতে শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হয়। সরকার যদি স্বীকার করে ভুল শুধরে নেয়, তাহলে আমাদেরও সহযোগিতা করা উচিত। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যাতে এই বিষয়টি জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।